রঘুনাথ স্যার, আমরা শুরু করতে চাই। রঘুনাথ স্যার শুনতেছেন? আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি স্যার। হ্যাঁ, শুরু করুন, সমস্যা নেই। আপনি অনুমতি দিলে আমি শুরু করছি। শুরু করে দিন। জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ, আমার একান্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর বৃন্দ, বিশেষ করে আজকে উপস্থিত আছেন আমাদের আজকের যিনি শ্রদ্ধেয় আলোচক ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। আপনারা হয়তো রঘুনাথ ঘোষ স্যারকে অনেকেই চেনেন, আগে থেকেই চেনেন, স্যার অনেক পরিচিত। স্যার হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নবকৃষ্ণ ঘোষ স্যারের সুযোগ্য সন্তান, এবং হচ্ছে ডক্টর ভিভা কাঞ্জিলাল এবং ডক্টর তপন কাঞ্জিলালের সুযোগ্য ছাত্র, প্রিয় শিষ্য ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। ডক্টর রঘুনাথ ঘোষ স্যারের ব্যাপারে বলতে হলে আমি প্রথমেই বলতে চাই, স্যার অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক। আমরা প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক তাদেরকেই বলি যারা হোমিওপ্যাথির প্রিন্সিপালকে মেনে যারা ট্রিটমেন্ট করেন, বিশেষ করে ল অফ সিমিলিয়া, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম, এই বিষয়গুলোকে যারা কনসিডার করে ট্রিটমেন্ট করেন। তো সেরকমই একজন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার রঘুনাথ ঘোষ স্যার। এবং স্যার বেশ কিছু বইয়ের লেখক। আপনারা বাজারে স্যারের লেখা অনেকগুলো বই আমরা অ্যাভেলেবেল পাই। তো স্যারকে আর আমি বেশি সময় না নিয়ে আমি সরাসরি আমাদের আজকের যিনি আলোচক, শ্রদ্ধেয় আলোচক, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রঘুনাথ ঘোষ স্যারকে স্যারের আজকের ক্লাস শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশান। আমরা আসলেই মানে একটা পেশেন্ট আসলে কমপ্লিট কেস রেকর্ড করার পরে একটা মেডিসিন অনেকেই আমরা দিতে পারি, সেটা ভুল হোক বা সঠিক হোক, কিন্তু সেকেন্ড ফলো আপে যখন পেশেন্ট আসে, সেই পেশেন্টের জন্য একটা মানে সঠিক একটা মেডিসিন সিলেকশন করার জন্যে আমাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। এখানে আমাদের অবজারভেশনের একটা বিষয় আছে, পেশেন্টের প্রগনোসিস কেমন, ট্রিটমেন্ট করার পরে পেশেন্টের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন কেমন, অনেকগুলো বিষয় দেখেই কিন্তু সেখানে আমরা কি কমপ্লিমেন্টারি মেডিসিন দিব নাকি সেম মেডিসিনকেই আমরা আর একটু পোটেন্সি বাড়িয়ে দিব, নাকি আমরা ফাইটাম দিব, নাকি আমরা অ্যান্টিডোট করব। এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। তো এই কঠিন কাজটাকে আমরা আশা করি আমাদের আজকের যিনি আলোচক শ্রদ্ধেয় ডক্টর রঘুনাথ ঘোষ স্যার, স্যারের অভিজ্ঞতা এবং স্যারের দীর্ঘ পড়াশোনা, পাশাপাশি অনেক রিনাউন্ড ডক্টরের কাছ থেকে স্যারের এক্সপিরিয়েন্স নেওয়া, এই বিষয়গুলো নিয়ে স্যার আমাদেরকে আশা করছি কঠিন বিষয়টাকে স্যার সহজ করে আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমাদের সকলেরই উপকৃত হবে, আমরা সকলেই উপকৃত হব। আমি অনুরোধ করব যারা আছেন সকলকেই মিউট থাকার জন্যে এবং স্যারের আলোচনায় কোনো রকম ইন্টারফেয়ার না করার জন্যে, এবং আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চান, সেই কোশ্চানের অ্যান্সার স্যার ক্লাসের শেষে আমরা সুযোগ দেব, তখন দেওয়া হবে। আপনারা আপনাদের প্রশ্ন নোট করে রাখবেন। আশা করছি আজকে একটা অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে স্যার আলোচনা করবেন এবং আমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। সবাইকে ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্যে অনুরোধ করে আমি স্যারকে সুযোগ করে দিচ্ছি। স্যার আপনি শুরু করুন। স্যার
যাই হোক, এখন আমিনুদ্দিন স্যার অনেক কথাই বললেন। আমি তাকে ও আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সেই সঙ্গে জানাই ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। এখন আমিনুদ্দিন স্যার অনেক কথাই বললেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেকেন্ড প্রেসক্রিপশন হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা যে আমাদের সফলতা বা বিফলতা নির্ভর করব তার একটা পার্ট হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন। এই সেকেন্ড প্রেসক্রিপশন আমাদের বারবার আলোচনা হওয়া উচিত। যাই হোক, আজকে এই দীর্ঘদিন পরে সেকেন্ড প্রেসক্রিপশন এখানে আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছি। প্রথমেই বলতে হয় হোমিওপ্যাথিতে দুটো প্রেসক্রিপশন আছে, প্রথম এবং দ্বিতীয়। তার বাইরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর এই রকম সংখ্যায় আর কোনো রকম প্রেসক্রিপশন নেই, কেবলমাত্র দুটোই প্রেসক্রিপশন, প্রথম ব্যবস্থাপত্র এবং দ্বিতীয় ব্যবস্থাপত্র, ফার্স্ট প্রেসক্রিপশন অ্যান্ড সেকেন্ড প্রেসক্রিপশন। কিন্তু ঘটনা হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশন আমাদের মধ্যে অনেকেই রাইট ঠিকঠাক করে, গন্ডগোলটা বাঁধে যত সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে। কেন না, সেকেন্ড প্রেসক্রিপশন হোমিওপ্যাথিতে সবচেয়ে কঠিন এবং জটিল বিষয়, সেটা আপনারা প্রত্যেকেই জানে। এবারে এই যে আমরা প্রথম দিকে যে বা প্রথম প্রেসক্রিপশন যে নির্বাচিত ওষুধ রোগীর মধ্যে প্রয়োগ করলাম, সেখানে কিন্তু দুই ভাগে আমরা দেখব, একটা হচ্ছে অ্যাকুইট, একটা হচ্ছে ক্রনিক। আমরা প্রত্যেকেই জানি রোগ অ্যাকুইট রোগ ও ক্রনিক। তাহলে অ্যাকুইট রোগের ক্ষেত্রে একরকম হবে, ক্রনিক রোগের ক্ষেত্রে আরেক রকম হবে সেকেন্ড প্রেসক্রিপশন। কার্যক্ষেত্রে হয়তো কিছু কিছু আমাদের চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু বিষয়টা প্রায় একই। এবারে আমরা কি করলাম, যে প্রথম যে ব্যবস্থাপত্র সেটা ওষুধটা সুনির্বাচিত হয়েছে, শক্তিও ঠিকঠাক হয়েছে, সঠিক হয়েছে, অর্থাৎ ওষুধটা কার্যকরী হয়েছে একটাই। হোমিওপ্যাথিতে প্রায় সেই আমরা কি দেখব, যে বা আমাদের মনে একটা প্রশ্ন জাগে, কখন, কিসের ভিত্তিতে এবং রোগী আরোগ্য হবে কিনা, বা রোগীটা প্যালিয়েশন হচ্ছে না সাপ্রেশন হচ্ছে, অর্থাৎ উপশম হচ্ছে না অ্যাগ্রাভেশন হচ্ছে, না চাপা পড়ছে রোগটা। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে ভিড় করে। স্যার একটা কথা প্রথমেই বলেছেন, সিমিলিয়া সিমিলিবাস ইউরেন্টাল, অর্থাৎ এই জায়গাটায় দাঁড়িয়ে যারা আমরা হোমিওপ্যাথিটাকে নীতিগত দিক থেকে বিচার করি, তাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে যে সত্যিই তো ওষুধটা, পরবর্তী ওষুধটা অর্থাৎ দ্বিতীয় প্রেসক্রিপশন আমাদের করা উচিত না উচিত নয়। আজকে খুব সত্যি কথা বলতে কি, আমাকে অনেক গ্রুপেই ডাকা হয়, এখানে আশা করি যারা আছেন প্রত্যেকেই হোমিওপ্যাথিক নীতি নিয়ম মেনে চলেন, আর যেখানে নীতিহীনভাবে হোমিওপ্যাথির প্রয়োগ হয় সেখানে হোমিওপ্যাথি নেই, অর্থাৎ আমাদেরও সেখানে থাকা উচিত নয়। বুঝতেই পারছেন যে আমাদের নীতির প্রতি কতটা সম্মান জানানো উচিত। সেই সম্মান জানাতে গিয়ে আমরা
অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল করি, জেনে ভুল করি বা না জেনে ভুল করি, ভুলটা বলি, তার খেসারত কিন্তু রোগীকেই দিতে হয়। কিরকম না, রোগীরা আমাদের কাছে আসেন, তাদের পয়সায় আমরা গাড়ি বাড়ি যাই যতটুকু করি না কেন, তাদের সাথে যেন না আমরা কখনোই প্রতারণা করি, সেই দৃষ্টিটাও কিন্তু আমাদের দিতে হবে। এবং তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, রোগীদের সময় নিয়ে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। আমরা যদি রোগীদের ঠিকঠাক ভাবে সময় না দিতে পারি, তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন আমাদের পক্ষে করা সম্ভব নয়। অনেকেই আছেন যে প্রথম প্রেসক্রিপশন ঠিকঠাক করলেন, পরে যখন রোগী এসে বললেন যে ভালো আছি, আর কোনো বিচার বিবেচনা না করে আমাদের মতো চিকিৎসকরাও প্ল্যাসিবো দিয়ে দিলেন। কার কি সমস্যা হতে পারে সেগুলো আমরা পাট পাট করে পরে আসবো, শেষের দিকে চলে আসবো। এবারে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রেখেছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্য যে ধরে নিলাম ফার্স্ট প্রেসক্রিপশন ঠিকঠাক আছে, ভুল হয়নি বা ওষুধটা কার্যকরী হয়েছে, সেই ক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারে রোগীর মধ্যে, বা কি ধরনের ঝঙ্কার উৎপাদন করতে পারে। ওষুধ দেওয়া মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ভুল ওষুধ দিই, ঠিক ওষুধ দিই, রোগীর মধ্যে কিন্তু একটা ঝঙ্কার উৎপাদন করে। সেই ঝঙ্কারটা বা সেই পরিবর্তনটা আমাদের দ্বিতীয় প্রেসক্রিপশনের মধ্যে কতটা কার্যকরী হবে সেটা কিন্তু ভাবার বিষয় আছে। আমরা জানি যে প্রতিটি ওষুধ প্রয়োগ করলে সেখানে লক্ষণের হ্রাস বৃদ্ধি অর্থাৎ অ্যামিলিয়েশন, অ্যাগ্রাভেশন হতে পারে। এবারে এই যে অ্যাগ্রাভেশন হলো, অ্যামিলিয়েশন হলো, এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে রোগীটার আরোগ্যের পথটা কোন দিকে নির্দেশ করছে, কি ধরনের নির্দেশ করছে। এগুলো সুন্দর ব্যাখ্যা করতে পারলে, যদি আমরা খুব গভীর চিন্তা ভাবনা করি, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় প্রেসক্রিপশন আমাদের সফল বা প্রধান নির্ভুল হওয়ার কথা বা সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ বুঝতেই পারছেন, আগে বলে এসেছি যেটা খুব কঠিন কাজ, এর উপরেই কিন্তু আমাদের রোগী আরোগ্য হবে কি হবে না সেটা দাঁড়িয়ে আছে। আমরা আগেই বলেছি রোগ দুই ধরনের, এবারে সেগুলো আমরা একটু দেখবো কাট কাট করে ধীরে ধীরে। রোগীকে ওষুধ প্রয়োগ করা হলো, তার কিছুকাল পরে বা কিছু সময় পরে দেখা গেল যে উপসর্গ কমে গেল বা উপশম হলো, কিন্তু সেই সাথে রোগীর মানসিক ও শারীরিক উন্নতি হতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে ফার্স্ট প্রেসক্রিপশন কারেক্ট হয়নি, অর্থাৎ আমাদের ব্যবস্থাপত্রে ভুল হয়েছে। প্রথম আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কি লক্ষ্য করি, যে রোগীর অন্তরের মধ্যে কিন্তু অন্তরে সুস্থ অনুভব করবে, অর্থাৎ তার মেন্টাল সিমটমস গুলো কিন্তু ডেভেলপ করবে। যদি তা না হয়, তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে জানবো যে ওষুধটা ভুল হয়েছে প্রথম প্রেসক্রিপশন। আবার ধরুন মেন্টাল সিমটমস উন্নতি হলো, কিন্তু শারীরিক সিমটমস গুলো সেই মতো ভাবে কমছে না, উন্নতি হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যদি একটু
একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি, প্ল্যাসিবো দিয়ে অপেক্ষা করতে পারি, তাহলে দেখবেন যে না, শারীরিক উন্নতিও আসা যাওয়ার সময় লাগে তো আমরা দেখতে পাবো ধীরে ধীরে। তাহলে আমরা কি পেলাম? প্রথম মানসিক উন্নতি হবে, তারপরে শারীরিক উন্নতি ধীরে ধীরে হবে। এই জন্য কোনো ওষুধ এর ব্যতিক্রম হলে, অর্থাৎ যদি আমরা বিপরীত দিকটা পাই, প্রথম শারীরিক উন্নতি তারপরে মানসিক উন্নতি হয় না বলবো না, কিন্তু সেটা রেয়ার রেয়ার। প্রথম হোমিওপ্যাথিক ওষুধ যখনই পড়ে তখনই কিন্তু তার ফিলিংসটা, তার অনুভূতিটা, তার প্রথম চেঞ্জ হবে। কারণ আমরা যদি দেখি যে দি ভ্যালু অফ সিমটমসে, সেখানে দেখতে পাবো যে প্রথম আমরা সেখানে মানসিক লক্ষণকে গুরুত্ব দিয়েছি এবং সেখানে ইমোশনালি পেশেন্টটা কিন্তু চেঞ্জ হয়েছিল, তাই সে আজকে রোগী। তাহলে আমাদের ওষুধ যখন ঠিকঠাক করবে, ভাইটাল ফোর্স যখন স্ট্রং হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম মানসিক উন্নতি হবে। কেন না, আমাদের ভাইটাল ফোর্স তো প্রথম দুর্বল হয়ে ইমোশনালি, তার রোগীর মধ্যে, পেশেন্টের মধ্যে ইমোশনাল বা সেন্সেশন, এই সমস্ত চেঞ্জগুলো এনেছিল। তাহলে খুব জেনারেল আইডিয়াতে যদি ভাবি, তাহলে সেখানে আগে পরিবর্তন আসা উচিত। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় ব্যবস্থাপত্রে প্রয়োজন লাগছে না। কিন্তু আবার ফার্স্ট প্রেসক্রিপশন করেছি আমরা, কিছু সময় পর পূর্বের কষ্টগুলো আবার বৃদ্ধি পেল। তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বিষয়, যে পূর্বের কষ্ট কমলেও তা কিন্তু তুলনামূলকভাবে 0.1% কম হলেও কম। তবে কিছুটা যদি কম হয়, আমরা তারপরে আর কোনো ওষুধের ক্রিয়া দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, দ্বিতীয় ব্যবস্থাপত্র করতে হবে। কি করতে হবে? সেই ওষুধের হায়ার পটেন্সি কিছুটা হলে ও গরুর মাংস বেশি শক্তিতে কিন্তু আমাদের ওষুধটা প্রয়োগ করতে হবে বা উচ্চ শক্তিতে প্রয়োগ করতে হবে। প্রচুর পরিমাণে পানি খাবেন, এইখানটায় কি হয়, পর্যাপ্ত পরিমাণে আমরা যদি খুব ভালোভাবে না লক্ষ্য রাখি, করে খাবেন। ধৈর্য ধরে অপেক্ষা করি, এতটা কম পরিবর্তন আধা ঘন্টা আমরা বুঝতে পারবো না। তখন আমরা কি বলবো খাবার খাওয়ার আধা ঘন্টা বা ভাববো যে যে ওষুধটা দেওয়া হয়েছে বোধহয় সেটা ভুল। না বন্ধুগণ, দেখবেন ঠিক আছে। যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই ওষুধটা ভুল হয় না, ঠিকই থাকে। তাহলে আমাদের পরবর্তী অবজারভেশনের গন্ডগোল হচ্ছে, সেইটাকে যেন আমরা লক্ষ্য রাখি। উপরে লেখা আছে, বোতলের মধ্যে লেখা আছে, এবারে আধা ঘন্টা আগে কিছু লক্ষণের বৃদ্ধি করলো শেষ হয়ে গেলে আপনি বা আসবেন। বেশ কিছু সময়, কিন্তু রোগী মানসিক উন্নতি হচ্ছে রাতে খাবার বা খাইছেন? ভালো আছি কতক্ষণ হয়েছে রাতে খাইছেন যে? বলছে। হোমিওপ্যাথিতে এই ভালো আছি শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাবারের আগে খাবেন। কোনো পেশেন্ট যদি এসে বলে যে আমি ভালো আছি, এই কথাটা, এই শব্দটার উপর যদি আমরা গুরুত্ব দিয়ে অপেক্ষা করি, হ্যাঁ, আছে। তাহলে দেখবেন সত্যি সত্যি পেশেন্ট ভালো আছে বা ভালো হচ্ছে। এখানেও কিন্তু ব্যতিক্রম আছে, সেটা আমি আসবো পরে। যে ভালো আছি বললেই যে সবসময় আমাদের কাছে আসুক। একটা ভালো দিক, পজিটিভ দিক, সেটাও কিন্তু আমরা বলবো না।
আচ্ছা, এবারে আসি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন রোগী আসে, যেটা আগেই বলেছি, যখন সেকেন্ড রিপোর্ট, পরবর্তী রিপোর্টগুলো আমরা নিই, পরবর্তী রিপোর্টে আমরা কিন্তু সমস্ত কিছু রোগীকে আগাগোড়া জানার চেষ্টা করি না। ওষুধ দেওয়া আছে, ওষুধ শেষ হলে আবার আসবে। একটু প্রসঙ্গের বাইরে গিয়েই কথাটা বলি, কেউ দোষ দেবেন না, নেবেন না। ভাবটা হচ্ছে কি, আমরা রোগীদের হোমিওপ্যাথি মানে 10 টাকা 20 টাকা না, আপনি যেমন প্র্যাকটিস করবেন, যেমন আপনি সময় দেবেন, আপনি রুগী কম দেখুন, কিন্তু রোগীরা পারিশ্রমিক দেওয়ার জন্যই বসে আছেন। অনেকে আমরা দুঃখ করে বলি, আফসোস করি, রোগীরা পয়সা দেয় না। না, সবাইকে দেয়, আপনাকেও দেবে। আপনি শুধু ধৈর্য ধরে জায়গাটা লক্ষ্য করুন, প্রতি রিপোর্টে কোন কোন সিমটমস আসছে যাচ্ছে, বা এই সিমটমসের যে আনাগোনা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে কোন ধরনের সিমটমস গুলো চলে যাচ্ছে, বা কোন ধরনের সিমটমসটা যাওয়া উচিত বা উচিত অনুচিত, সেগুলো যেন আমরা ভাবি। চট করে না বুঝেই অন্য ওষুধ আমরা নির্বাচন করব, সেটা কিন্তু ঠিক না। এবং তা যদি আমরা করি, এটা হবে আমাদের সর্বোত্তম ভুল। যাই হোক, আর এই ভুলের খেসারত রোগীদেরকেই দিতে হয়। আর যদি আমরা এমনটা করি, পরবর্তীকালে কিন্তু আমরা সঠিক ওষুধটা খুঁজে পাবো না। এটা তো স্বাভাবিক যে আমরা যে রাস্তা দিয়ে গেছি, সেই রাস্তা যদি মনে হয় কখনো যেটা ভুল, তাহলে সেই সঠিক রাস্তাটা কিন্তু আমাদের খুঁজে পেতে অনেক দেরি হবে, বা আমরা অনেক সময় পাইও না। জঙ্গলের রাস্তা খুঁজে নাও পাওয়া যেতে পারে। তাহলে আমাদের পূর্ব প্রদত্ত ওষুধটাকে কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিয়ে দেখে নিতে হবে। তাতে দেরি হয় হোক, আমরা যদি না বুঝতে পারি, তাহলে প্ল্যাসিবো দিয়ে অপেক্ষা করব, তবু যেন না আমাদের প্রথম কার্যকরী ওষুধটাকে চিনতে ভুল হয়, বা চটপট আমরা দ্বিতীয় প্রেসক্রিপশন করে ফেলি। এটাও ঠিক, যদি প্রথম প্রেসক্রিপশনের যে ওষুধ, নির্বাচিত ওষুধ, তার ক্রিয়া যদি সম্পূর্ণভাবে নিঃশেষিত না হয়, তাহলে দ্বিতীয় প্রেসক্রিপশন হবে না, এবং সেটা ভুলই হবে। এবারে হোমিওপ্যাথিতে দেখা যায়, আমরা ওষুধ তুললাম, দিলাম, কিন্তু বৃদ্ধির সময়কালটা, অ্যাগ্রাভেশন পিরিয়ড অনেকটা বেশি হয়েছে, অথবা অতিরিক্ত মানে বাড়াবাড়ি হয়ে গেছে। যতটুকু প্রয়োজন ছিল তা অপেক্ষা বেশি হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি মানসিক উন্নতি হয়ে থাকে, তাহলে আমাদের দ্বিতীয় কোনো ওষুধের প্রয়োজন নাও লাগতে পারে। আবার এমন একটা অবস্থায় চলে গেল, মানসিক উন্নতি হলো, কিন্তু রোগীটার জীবন সংশয় হয়ে উঠছে, বা সে আর ওই শারীরিক কষ্টগুলো সেই ক্ষেত্রে সহ্য করতে পারছে না। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে পোটেন্সিটা খুব বেশি হয়ে গেছে। সেই সময় আমরা কিন্তু একটা অ্যান্টিডোট করতে যদি বাধ্য হই, তাহলে দেবো, নচেত দেবো না। কিছুকাল অপেক্ষা করে ওটা আপনাতেই চলে যাবে এবং পেশেন্টটা কিওর হবে। আর যদি অ্যান্টিডোট আমাদের করতেই হয়, তাহলে পরবর্তী যে আমরা দ্বিতীয় প্রেসক্রিপশন করব, সেই ক্ষেত্রে প্রথম যে শক্তিটা আমরা নির্বাচন করেছিলাম,
ওষুধটা ভুল হয়নি, পোটেন্সিটা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পোটেন্সিটাকে কমিয়ে দ্বিতীয় প্রেসক্রিপশন হিসাবে ব্যবহার করব। আচ্ছা, এবারে হোমিওপ্যাথিক বৃদ্ধি হলো, কিন্তু আমরা যদি ঠিকঠাক ভাবে অপেক্ষা করি তাহলে আমরা তো ক্রমোন্নতি দেখতেই পাবো। এবারে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করলাম, কিন্তু বৃদ্ধিটা চলতেই থাকলো। অর্থাৎ আমরা যে প্রথম ব্যবস্থাপত্রের ওষুধটা নির্বাচন করেছিলাম, যদি এই ক্রমাগত বৃদ্ধি চলতে থাকে এবং মানসিক উন্নতি না হয়, তাহলে কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশন ভুল। আবার আমরা খুব সুন্দরভাবে রোগীদের কি তৈরি করব, করে পরবর্তী যে ওষুধটা দেব সেটা হবে ফার্স্ট প্রেসক্রিপশন, এবং তারপরে আবার সেই ওষুধের কার্যকারিতা আমরা লক্ষ্য করে যদি মনে হয় হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে তার মানসিক উন্নতি হয়েছে, শারীরিক কষ্ট বেড়েছে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য। এবং এই যে পরবর্তী যে ওষুধটা আমরা প্রয়োগ করব সেটা উচ্চ শক্তি হতে পারে, অন্য ওষুধ হতে পারে, সেটাই হবে রোগীটার দ্বিতীয় ব্যবস্থাপত্র রোগীটার জন্য। আচ্ছা, এবারে ধরুন আমরা প্রথম ব্যবস্থাপত্র ওষুধটা নির্বাচন করলাম, রোগীতে প্রয়োগও করা হলো, কিন্তু কিছুটা বৃদ্ধি হয়ে বৃদ্ধিটা কমে গেল, কিছুটা বৃদ্ধি হলো আবার কম, কষ্টটা কম। এইভাবে যখন বারবার হ্রাস বৃদ্ধি চলতে থাকবে বা একটা সময় গিয়ে আর কোনো কষ্ট কমছে না বা কমবে না, এবং সেই ওষুধটা আপনি আবার দিলেন, আবার সেই একই অবস্থা হলো, উচ্চ শক্তিতে দিলেন, সেই একই অবস্থা হলো, এই ক্ষেত্রে ওষুধটা আপনার নিশ্চয়ই ঠিক হয়েছে, কিন্তু আমাদেরকে এখানে ইন্ডিকেট করছে কি না একটা অ্যান্টিসোরিক বা ওই ওষুধটার একটা কমপ্লিমেন্টারি কোনো কিছু প্রয়োগ করতে হবে। আমরা জানি হোমিওপ্যাথির গতিটা ইনফ্যাক্ট, অর্থাৎ ভিতর দিক থেকে বাইরের দিক। এগুলো আমরা যদি হেরিং এর আরোগ্য নীতি লক্ষ্য করি তাহলে খুব সুন্দরভাবে বুঝে নেওয়া যাবে। আমি আর ওই জায়গাটা যাচ্ছি না। হেরিং যেমন বলেছেন উপর থেকে নিচের দিকে, অর্থাৎ আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, ভিতর থেকে বাইরের দিকে, এই জায়গাগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। যদি এই জায়গাগুলো আমরা না ঠিকঠাক লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনও ভুল হয়ে যেতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে হোমিওপ্যাথিতে রোগ বাড়ে বা বৃদ্ধি পায়, এটা আজকে আমাদের রোগীরাই এসে বলে বা তারাও জানে, এটা সত্য, আমরাও কিন্তু এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আমরা যদি রিপিটেড ডোজে বারবার নিম্ন শক্তির অর্থাৎ লোয়ার পোটেন্সি ওষুধ প্রয়োগ করি, সেখানে কিন্তু একটা বৃদ্ধি হতে দেখা যায়। এটা কি হোমিওপ্যাথিক বৃদ্ধি, অর্থাৎ হোমিওপ্যাথিক বৃদ্ধি এবং রোগজ বৃদ্ধি, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের পার্থক্য নেই। নির্ণয় করতে হবে যদি হোমিওপ্যাথিক বৃদ্ধি হয় ঠিক সেই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তা তো হবে না। দেখুন আজকের আমাদের এই যে ফেসবুকে
বা আরো যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সেখানে তারা রাতারাতি রোগী একটা ক্রনিক পেশেন্ট ভালো করে দিচ্ছে, এবং সেখানে যা পটেন্সি নির্বাচন হয় সেটা লোয়ার পটেন্সি, এবং আহ, এত কন্টিনিউ ব্যবহার করা হয় যে সত্যি আশ্চর্য লাগে। আরেকটা কথা এখানে বলতেই হয়, অনেকে আছেন যে ওই শিশিতে প্লাসিবো দিয়ে বা গ্লোবুলস দিয়ে সেখানে মূল ওষুধ দিয়ে দিল, এবং দিয়ে ওইগুলোকেই ঘন্টায় ঘন্টায় বা সারাদিন ধরে রোগীদের খেতে বলা হচ্ছে। তাহলে আপনারাই বলুন, যে শুধু ওষুধ খেয়ে রোগীটা ভালো হবে? সে খাদ্য খাবার খাবে কখন? কারণ আমরা তো বলে দিচ্ছি যে ওষুধ খাওয়ার পরে 1 ঘন্টা খাবেন না, যে যেমন পারে 8 ঘন্টা খাবেন না। অ্যাকচুয়ালি বিষয়টা এখানে আলোচ্য বিষয় নয়, যে সেই জন্য বলতেও চাই না। তবে ওষুধ দেওয়ার পরে এইভাবে বিধান টিধান দেওয়াটা আপনারা একটু ভাবনা চিন্তা করে দেবেন। এমনও দেখেছি রোগী খাবার সময়ই পায় না, শুধু ওষুধ খেয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমাদের কিন্তু খাবার সময়। এবারে যে কথাটা বলছিলাম, এই যে আমরা শিশি ভর্তি দিয়ে দিলাম এবং ওটাকে ওইভাবে খেতে বললাম, এই যে পুনঃ ব্যবহার ওই ওষুধগুলো, ওটা যে ওষুধের আমরা 1 পুড়িয়া 2 পুড়িয়া যাই দিই না কেন, তার যা ক্রিয়াফল হতে পারে এখানে কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্রিয়াফলটা দেখা যেতে পারে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে এইখানটায় দাঁড়িয়ে ক্ষতি হয়, সেই ক্ষতিটা কিন্তু আমরা বুঝতে পারি না, চেষ্টা করি না। তারা ভাবেন যে না, আমি তো ওই ওষুধই দিয়ে যাচ্ছি, বা ওই একই শক্তি বা একই পটেন্সি বা একই মাত্রা, এই সমস্ত নানান চিন্তা ভাবনা আছে। তাই বলবো যে যারা এইভাবে ওষুধ প্রয়োগ করেন তারা একটু ভাববেন, আপনারা দিন, কিন্তু এটা মাথায় রাখুন যে রোগীর যখন উন্নতি হবে, মানসিক উন্নতি হোক বা ওষুধটা কার্যকরী হোক বা অকার্যকরী হোক, সেটাকে কিন্তু আমরা বুঝে নেবার চেষ্টা করব। আচ্ছা, একটু আগেই যে নার্সের কথা বলেছিলাম, যে অ্যান্টিসরি আমরা প্রয়োগ করতে হবে বা কমপ্লিমেন্টারি ওষুধ প্রয়োগ করবেন, সেই সাথে আমরা নিম্ন শক্তির ওষুধটা যেন কোনো প্রয়োগ না করি। এখানে কিন্তু যে বৃদ্ধিটা হয়, এটা কিন্তু হোমিওপ্যাথিক বৃদ্ধি হয় না। এইটা অ্যাকচুয়ালি রোগীটার আরো ক্ষতিকর বা মারাত্মক অবস্থার দিকে পৌঁছে যায়। তাহলে এই ফুল প্রেসক্রিপশন করার জন্য ফার্স্ট প্রেসক্রিপশন ঠিকঠাক হওয়া সত্ত্বেও আমরা পরবর্তী যে নির্দেশগুলো আছে সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য, সেইগুলো ফলো না করার জন্য রোগীটা আমাদের দোষে, আমাদের ভুলে এই ক্ষতিকর অবস্থা পৌঁছে যাচ্ছে। আচ্ছা, যেখানে অনেক সময় দেখা যায় ওষুধ প্রয়োগ করার পরে মানসিক যে লক্ষণাবলীগুলো আছে ও রোগ যাতনা দুটোই বৃদ্ধি করে, দুটোই বেড়ে গেল। এইখানে আমাদের বুঝতে হবে যে ওষুধের কাজটা কিন্তু ডায়নামিক লেভেলে হয়েছে, অর্থাৎ একেবারে সূক্ষ্ম স্তরে কিন্তু হয়নি। তা যদি হতো, কিছুটা হলেও মানসিক উন্নতি হতো। এবং এখানে কিন্তু দুটোরই বৃদ্ধি হয়েছে, তা হয়নি। প্রথম মানসিক উন্নতি হবে, তারপরে শারীরিক উন্নতি হবে। সেক্ষেত্রে কিন্তু হলো না, মানে আমাদের ধরে নিতে হবে যে ওষুধটা
ঠিকঠাক হয়নি। প্রসঙ্গক্রমে আমি একটু আগেই যে কথাটা বলেছিলাম যে ওই 5 গ্রাম বা 10 গ্রাম যার যেমন খেয়াল খুশি মতো ওষুধ দিয়ে যাচ্ছে, রিপিটেড ডোজে খাচ্ছি। এই রিপিটেড ডোজে খেলে সাধারণত দেখা যায় তার ফিজিক্যাল সিমটমস গুলো খুব বেড়ে যায়, যেটা বলছিলাম একটু আগে, পেশেন্টটা ইনকিউরেবল হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না, হোমিওপ্যাথিক বৃত্তি হয়নি। কি হয়েছে, ওষুধ ওষুধজনিত এটা বৃদ্ধি। তাহলে আমরা কি দ্বিতীয় প্রেসক্রিপশন যদি করতে গেলে এই পার্থক্যটুকু কি আমাদের করতে হবে না বা করা উচিত না? যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল হবে এবং এটা করা খুবই জরুরি। এবারে দেখা যাক, কোনো ওষুধ হয়তো হোমিওপ্যাথিক নিয়মে বৃদ্ধি হ্রাস হয়েছে, রোগী ভালো আছে, এটা ঠিক আছে। মানে প্রথম যে ব্যবস্থাপত্র আমরা করেছিলাম সেখানে কিন্তু কার্যকরী ওষুধে হোমিওপ্যাথিক নিয়মে বৃদ্ধি হয়েছে, হ্রাস হয়েছে, কিন্তু এইটা বারবার ঘটছে। অর্থাৎ পূর্বের লক্ষণগুলো বারবার ফিরে আসছে। উচ্চ শক্তি আমরা দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের অবস্থা একই। আমরা একটু আগেই বলে এসেছি যে এইরকম ঘটনায় আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ওষুধের কথা ভাববো। এটা আবার বলার অর্থ হচ্ছে যে আমরা কোন একটা প্রদাহজনিত রোগে যদি ওষুধ প্রয়োগ করি, ওষুধটা কার্যকরী, কিন্তু কষ্টকর অবস্থাগুলো কমছে, আবার বাড়ছে, কমছে, মানসিক উন্নতি সব ঠিকঠাক আছে, কিন্তু গন্ডগোলটা বাড়ছে যে সেই ওষুধটা কিন্তু স্থায়ীভাবে আরোগ্যটাকে ধরে রাখতে পারছে না। কেন? ওষুধ অনেক সময় রোগীর ভাবি ফল বা সেখানে কোনো ইনফেকশন আছে কিনা আমাদেরকে বুঝিয়ে দেয়। এই সিমটমসটা দেখে আমাদের বুঝতে হবে যে পেশেন্টের মধ্যে কোনো প্রাণায়িক রোগ আছে, সেই জন্যই বারবার ওই অবস্থাটা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি অ্যাকোনাইট হোক, নাকম হোক, যা হোক দিলাম। এই ক্ষেত্রে আমাদেরকে সেই ওষুধের উচ্চ শক্তিটা ক্রমোচ্চ শক্তিতে আমাদের কিন্তু ওষুধটাকে দিয়ে যেতে হবে, যেহেতু ইনফেকশন আছে। তাই আবার যখন বৃদ্ধি হচ্ছে আবার তাকে কিন্তু ওষুধ দিতে হবে ক্রমোচ্চ শক্তিতে, তার চেয়ে উচ্চ শক্তিতে, কম না। বা আপনার কোনো ভুল হয়নি। এই ক্ষেত্রে কৃত্রিম মেডিসিনের ওষুধ প্রয়োগ করাটাই হচ্ছে খুব বুদ্ধিমানের কাজ। আর এটাও বলবো, এই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিসেপ্টিক ওষুধের প্রয়োজন হতেও পারে। অন্যান্য দিকগুলো বিবেচনা করে যদি মনে হয় যে হ্যাঁ একটা অ্যান্টিসেপ্টিক ওষুধের প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই হয়তো অ্যান্টিসেপ্টিক যে ওষুধটা পাচ্ছেন সেটা ওই নাক্সম বা অ্যাকোনাইটের চেয়ে অনেক কম সিমটমস, তবুও সংখ্যায় কম লক্ষণগুলো, তবুও কিন্তু ওই অ্যান্টিসেপ্টিক ওষুধটা দিয়ে পেশেন্টটা কিওর। এবং এটাও সেকেন্ড প্রেসক্রিপশন হলো, দ্বিতীয় ব্যবস্থাপত্র হলো।
এবারে যে কথাটা বলবো, যে কোনো তরুণ রোগে যদি আমরা দেখি কোনো ওষুধের ক্রিয়া খুব সহজেই বা দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে এবং তারপরে বৃদ্ধি দেখা যায়, অর্থাৎ একের যে ওষুধটা সেটা কি হচ্ছে, সহজেই ক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষিত হচ্ছে এবং তারপরে আবার তীব্র বৃদ্ধি দেখা যায়। বুঝতে হবে যে এটা ইন্টারনালি কোন মানে ইন্টারনাল কোনো অর্গান আপনার মারাত্মক ক্ষতিকর অবস্থায় পৌঁছিয়েছে বা ওই অর্গানে কোনো প্রদাহ আছে, সেই কারণে এটা হচ্ছে। একটু আগে যেটা বলে দিলাম যে এক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম যে ব্যবস্থাপকের ওষুধ ছিল সেটাকে কিন্তু সমস্ত শক্তিতে বাড়িয়ে যাব। আর এই ক্ষেত্রে পেপটামেডিসিনের উত্তম হবে, কারণ আমরা কিঞ্চিত হলেও পটেন্সিটাকে বাড়িয়ে বাড়িয়ে যেতে আমাদের সুবিধা হয় বাড়া। তবে এটাও বলছি না যে সেন্টিডেসিমেল স্কেলে ওইভাবে কিঞ্চিত শক্তিটাকে বাড়ানো যায় না। যারা সেন্টিডেসিমেল স্কেলে ব্যবহার করে তারা ওই ওষুধটাকে জলে দিয়ে ঝাঁকানি দিয়ে, সেটা আপনার পেশেন্টের উপর নির্ভর করবেন, আপনি করে হাতে স্ট্রোক দিয়ে দেবেন, এটাও করতে পারে এবং এটাও কিন্তু দ্বিতীয় প্রেসক্রিপশন হবে। এবারে আমরা দেখব যে ওষুধের আমরা যে প্রথম ব্যবস্থাপত্র দিয়েছি সেখানে বৃদ্ধি হলো, এটা কিন্তু সর্বক্ষেত্রে ভালো নাও হতে পারে। আমরা ভালো দিকগুলো বলে এসেছি, বৃদ্ধি হলে ভালো হয়। আবার এই বৃদ্ধিটাকে আমাদের খুব সুন্দর করে চিনে নিতে হবে যে সত্যি এটা কি হোমিওপ্যাথিক বৃদ্ধি হলো, অর্থাৎ রোগীটার যদি মানসিক উন্নতি আমরা আশা করব ওষুধটা দেওয়ার পরে, তা যদি না হয়ে রোগ লক্ষণের যদি ক্রমাগত বৃদ্ধি দেখা যায়, এক্ষেত্রেও জানতে হবে রোগীর উন্নতির আশা কম বা নেই একেবারে। এই যে ক্রমাগত বৃদ্ধি অথচ রোগী ভালো হবার আশা নেই, এই ক্ষেত্রে কিন্তু জানতে হবে যে ওষুধটি ডিপ অ্যাক্টিং ড্রাগ ছিল এবং কম শক্তিতে, বা এটা আমাদের ব্যবহার করে দেখা উচিত ছিল। যদি আমরা কম শক্তিতে ধীরে ধীরে ব্যবহার করতে বা পোটেন্সিটাকে বাড়িয়ে বাড়িয়ে যেতে পারি, তাহলে অনেক সময় এই ধরনের পেশেন্টগুলো কিন্তু ভালো হতে পারে। আচ্ছা, আর এই ক্ষেত্রে কিন্তু আরো একবার বলে রাখি, মানসিক উন্নতি হচ্ছে না, মানসিক এবং শারীরিক দুটো উন্নতিই হচ্ছে, কিঞ্চিত হয়তো মানসিক উন্নতিটা বেশি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে কষ্টটা দীর্ঘদিন চলবে, যে রোগীর ওষুধটা কিন্তু কোভিড ক্রিয়াকারী হয়ে গেছে। এই অবস্থায় পেশেন্টের যা কন্ডিশন, তাতে কিন্তু ওই কোভিড ক্রিয়াকারীর ওষুধ ব্যবহার করা ঠিক হয়নি। এবারে কিছু কিছু রোগী আছে, ওষুধ প্রয়োগের পর আমরা কি দেখতে পাই, রোগীতে বৃদ্ধি খুব জোরালো হলো
কিন্তু অল্প সময়। যদি সত্যি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয় তাহলে জানবেন সেটা কিন্তু খুব অল্প সময় হবে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার শারীরিক উন্নতি হতে লাগে। এক্ষেত্রে রোগীর উন্নতিটা কিন্তু স্থায়ী হবে আশা করা যায়। আর এই ধরনের রোগী আমরা খুব কম পাই, যে প্রথম অল্পক্ষণের জন্য বৃদ্ধি হবে, তারপরে ক্রমশ হ্রাস পাবে, রোগীটা ভালোর দিকে এগিয়ে যাবে। বর্তমানে এই জটিলতার যুগে এই ধরনের রোগীগুলো খুব কম হয়। কারণটা আর কিছুই নয়, বুঝতেই পারছেন যে ক্রমাগত সাবস্টেশন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, আর হোমিওপ্যাথিক তো কথাই নেই। অ্যালোপ্যাথিক ওষুধগুলোর কুফল কাটিয়ে ওঠার ওষুধ হোমিওপ্যাথিতে আছে, কিন্তু যেখানে এই পোটেন্টাইজ ফর্মে ওষুধগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করা হয়, সেখানে কিন্তু কুফল রোধ করা খুবই কষ্টকর হয়। যাই হোক, এবারে আমরা যখন দেখব যে রোগীটার মধ্যে বৃদ্ধি হলো অল্প সময় এবং রোগী ধীরে ধীরে উন্নতি লাভ করবে, এটা আমাদের আশা। কিন্তু তা যখন হবে না, তখন যন্ত্রগত ত্রুটি, কোনো অর্গান ড্যামেজ হয়েছে ধরে নিতে হবে। আর তা যদি না হয় তাহলে ধরে নেব আমরা যে পেশেন্টের মধ্যে তার কার্যগত চেঞ্জ হয়েছে বা কার্যগত বিশৃঙ্খলা ঘটেছে। এবারে এমনও দেখা গেছে যে আমরা ওষুধ প্রয়োগ করলাম, প্রথম থেকেই তার কষ্টকর অবস্থাগুলো মানসিক বা শারীরিক ধীরে ধীরে কমে যাচ্ছে, কমছে। এই অবস্থায় কিন্তু রোগীটা আরোগ্য দান করতে খুব সহজ হবে, যেটা আগেই বলছিলাম। এবং এই ধরনের ক্ষেত্রে রোগী এবং চিকিৎসক উভয়েরই মঙ্গল, উভয়েরই পরিশ্রম কম হয় বা তারা ভাগ্যবান। কিন্তু তা যদি না হয়, যদি ক্রমশই লক্ষণগুলো আমরা পূর্বে চাপা দিয়ে থাকি, এই ক্ষেত্রে কিন্তু জটিলতা আরো বাড়বে এবং এই ক্ষেত্রে গভীর ক্রিয়াকারী ওষুধের প্রয়োজন হয়ে পড়ে। এই যে গভীর ক্রিয়াকারী ওষুধ আমরা যেটা দিলাম, প্রথমে বুঝতে পারিনি, যেমন ধরা যাক যে কোনো একটা পেশেন্টকে আমরা হয়তো ও টাইমটা হয়ে গেছে না? জি স্যার। হ্যালো, স্যার স্যার ওই যে মানে ক্লাস শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে, আর 5-7 মিনিট হ্যাঁ আছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো করে দিচ্ছি, একটু করে দিচ্ছি। সুযোগ দিলে কোশ্চেন অ্যান্সারের সময় হয়তো 5 মিনিট একটু সময় দিয়েন স্যার, তাহলে প্রশ্ন আর যতটুকু ক্লাস বাকি আচ্ছা আছে ঠিক আছে, আমি আর সময় নেই, আর 3 সময় নেই। মিনিটের মধ্যে আমি শেষ করছি, 3 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি শেষ আচ্ছা। করেন। জি এবারে অনেক সময় আমাদের কিন্তু রোগীদের লুকটা দেখা শিখতে হবে। এই লুকটা অর্থাৎ চেঞ্জ অফ লুক, চেঞ্জ অফ মাইন্ড, এই দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি প্রথমেই বলে এসেছি, সেই জন্য 3 মিনিট সময় নিলাম। যে রোগী ভালো আছি কথাটা বললেও অনেক সময় ভালো থাকে না, তার কারণ হচ্ছে যে দেখা গেল ওষুধটা প্রয়োগ করার পরে তার কোনো হয়তো লাংস থেকে রক্ত বের হচ্ছে, এরকম একটা জীবনদায়ী বস্তু বেরিয়ে আসছে,
এটা যদি টিউবারকুলার পেশেন্ট হয়, আর্নিকার পেশেন্ট হয়, তাহলে রুগী ভালো আছে বলতেই পারে। তাই রুগী ভালো আছি বললেও আমরা কিন্তু এটা ভালো হিসাবে নেব না। এই ক্ষেত্রে বলবো যে আমাদের যদি লুকটা দেখা অভ্যাস থাকে, তাহলে কিন্তু যদি মুখস্থিটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব। মুখস্থি যখনই চেঞ্জ হবে ধরে নিতে হবে ওষুধটা গভীর স্তরে কাজ করছে, এবং অপেক্ষা করলে দেখা যাবে যে ওষুধের কার্যকারিতা আমরা দেখতে পাবো। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় ব্যবস্থাপত্র করার প্রয়োজন নেই। যখন আমরা লুকটা চেঞ্জ হতে দেখবো বা তার লক্ষণগুলোর অবনতি দেখবো, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ব্যবস্থাপত্র সেই ওষুধের উচ্চ শক্তি করবো, পেশেন্টটা ভালো হবে। থ্যাংকস টু অল। দুঃখিত সময়টা একটু বেশি নিয়ে ফেলার জন্য। থ্যাংক ইউ স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। তো আমাদের ক্লাস টাইমটা একটু বড় করা যায় না? এত সংক্ষিপ্ত সময়, একটু যারা সঞ্চালক আছেন তারা একটু এটা চিন্তা ভাবনা করবেন, আচ্ছা, লিমিটেড সময়ে আলোচনা ভালো হয় না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা কিভাবে এক্সটেন্ড করা যায় আমরা খেয়াল করবো আর কি নেক্সট টাইমে। তো আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় রঘুনাথ ঘোষ স্যারকে। যেহেতু আজকে সময় খুবই কম, আমরা হয়তো প্রশ্নোত্তর পর্ব বা সংযোজন পর্বটা করতে পারছি না। তো স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্যার পশ্চিমবঙ্গ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কষ্ট করে আমাদের সাথে জয়েন করলেন এবং দীর্ঘ সময় আলোচনা করলেন। আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা খুব মনোমুগ্ধ হয়ে আমরা পুরো ক্লাসটা শুনলাম। অনেকেই শুনছি, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে। স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আমি যতটুকু সময় আছে, একদম সংক্ষিপ্ত সময়, শ্রদ্ধেয় অমরনাথ স্যার আছেন। স্যার আপনি কিছু বলবেন? একটু স্যার যদি কিছু বলেন। না না, আমি অনেক লেটে এসছি। আমি 10টা থেকে টাইম জানতাম, তো সেই ভয়ে সেই আগের হিসেব মতন এসছি, এই জন্য আমার লেট হয়ে গেছে বলতে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাই অর্ধেকটা। ঠিক আছে। আমাদের হ্যাঁ, আর টাইমটা শুনুন, 1 মিনিট, টাইমটা বাড়াতেই হবে, কারণ টাইমটা অত ফিক্স করে করা যায় না। হোমিওপ্যাথিতে যেমন এক্সামিনেশন যেমন টাইম থাকে না। আমি একটু বলি শ্রদ্ধা হামিম স্যার, আপনি দয়া করিয়া এইটা ফোন দিয়ে ওপেন করবেন প্রথমে, তারপরে আপনি ল্যাপটপ দিয়ে ওপেন করুন, তাহলে আনলিমিটেড টাইম পাবেন, ফিক্স টাইম পাবেন না। প্রথম লিঙ্কটা আগে ফোন দিয়ে ওপেন করবেন, তারপরে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি ওপেন করতে পারেন, টাইম অনেকটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মনে হয় কারণ আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু স্যার বিস্তারিত বলতে পারলেন না, এই জন্য দুঃখিত। সমস্যা নেই। যতটুকু ঠিক আছে, thank you, শুনছেন, sir. অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছে। এগুলো আমরা প্রথমত আমল করার চেষ্টা করি, আর আমরা এটার আরেকটা পার্ট আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের পার্থ স্যার আছেন। স্যার, পার্থ স্যার। হ্যাঁ, আমার তো ঢুকতে দেরি হয়েছে, আমি তো 10টার দিকে ঢুকেছি, 10টার পরে আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে লাস্ট একটুকু টুকলাম, তারপর টাইম বারের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাকেও স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আরও অনেকেই উপস্থিত আছেন। সবাইকে আমরা আজকে সময়ের সংক্ষিপ্ততার জন্যে আমরা আসলে সবাইকে ডাকার বা সবাইকে সুযোগ দেওয়ার সুযোগ পাচ্ছি না। মুন্সি রুহুল আমিন ধন্যবাদ জানিয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আজকের ক্লাসের